এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ বহু প্রতীক্ষিত একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আরে না না, তোমাদের না, আমার বহু প্রতীক্ষিত একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি যে এই ভিডিওটা শেয়ার করার সময় এলো, এটা ভেবেই আমার আনন্দ লাগছে। সবাই নিশ্চয়ই চিনতে পারছো জায়গাটা কোথায়। একদম ঠিক বলেছ, আমাদের সবার প্রিয় দীঘা। তবে তখন কিন্তু দীঘায় জগন্নাথ মন্দিরটা কমপ্লিটলি তৈরি হয়নি। এই ভিডিওটা 2024 সালের মে মাসের ভিডিও। তাহলে বুঝতেই পারছো কেন বললাম বহু প্রতীক্ষিত একটা ভিডিও। যদিও তখন ব্লগ করার মতো ভিডিও আমি করিনি, তবুও যা যা ভিডিও করেছি সেগুলোকে শেয়ার করাটা আমার বহুদিনের ইচ্ছে ছিল। তো ফাইনালি সেই টাইমটা এলো। আমার গলার অবস্থা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কিন্তু এই ভিডিওটা এই মুহূর্তে না করলে অনেকগুলো ভিডিও এখনও বাকি আছে, সেগুলো আমি শেয়ার করতে পারবো না। তাই তাড়াতাড়ি এই ভিডিওটা শেয়ার করা খুবই দরকার। তো চলো শুরু করা যাক। সো এই হলো আমাদের হোটেলের রুম, কিন্তু এর একটা ভিডিও বানিয়েছিলাম যেটা এখন আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এটা আমাদের রুম। দেন আমরা ড্রেস চেঞ্জ করে সমুদ্রে গেলাম সবাই মিলে। কিছু ফটো ক্লিক করেছি, কিন্তু ভিডিও সেরকম নেই। আসলে তখন কোনো চ্যানেল ছিল না, তাই কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও বা ফটোগুলো করা হয়নি। নিজেদের ইচ্ছে মতন যা ইচ্ছে হয়েছে সেগুলোই করা হয়েছে। তো কিছু মুহূর্ত আমাদের আনন্দের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার আমার ছোট বোন ঝিনুক কুড়োতে অন্য জায়গায় চলে গিয়েছিল, তো ওই জন্য ও ফার্স্ট দিনের ফটোতে খুব একটা নেই। সেকেন্ড দিন ধরে বেঁধে আগে ফটো তুলিয়ে তারপর ওকে ছেড়েছিলাম। ও ওখান থেকে ঝিনুক, শামুক, তারপর শঙ্খ, প্রচুর শঙ্খ কালেক্ট করেছিল, দিয়ে সেগুলো বাড়িতেও নিয়ে এসেছিল। তো সব ভিডিও আমার কাছে ছিল, দেখা যাক, আমি খুঁজে পেলে তোমাদের সাথে শেয়ার করছি। সো এখানে আমি একটা জিনিস আঁকার চেষ্টা করছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। যেহেতু পরের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ছিল, সেই জন্য আমি বালিতে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকার চেষ্টা করছি। কিন্তু সবাই কি সুন্দর বালিতে আঁকে, কিন্তু আমি যখন আঁকছিলাম বালিগুলো কিছুতেই সরাতেই পারছিলাম না। কত কষ্টে নখ দিয়ে খুঁটে খুঁটে অনেক কষ্টে করছিলাম। তো সেই জন্য সেইভাবে ভালো করে কোনো পিকচার নেই, তবে একটা ফটো তুলেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। একটা জায়গায় হয়নি বলে আমি প্রায় 2-3টে জায়গাতে চেষ্টা করেছি, কিন্তু সেম কেস, কিছুতেই হয়ই না। মনে হয় ইট বা কোনো কঁচ টঞ্চ দিয়ে করলে ভালো হতো। আমি হাতের সামনে যদিও একটা ঝিনুক পেয়েছিলাম, সেটা দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু সেই ঝিনুকটা পট করে ভেঙে গেছিলো। আসলে দীঘার ঝিনুকগুলো খুব পাতলা হয়। দীঘার সমুদ্রের পাশে সুন্দরভাবে বিস্তারিত থাকে স্টারফিশ, সেটা আমি দীঘাতে গিয়ে বুঝেছি। প্রত্যেকটা পায়ের কাছে, প্রত্যেকটা পদক্ষেপে তুমি স্টারফিশ দেখতে পাবে। তো স্টারফিশের একটা ভিডিওও আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছুই শেয়ার করব ধীরে ধীরে আমার কাছে যা আছে। সো বালিতে আঁকার ক্ষেত্রে আমার দিক থেকে সাজেশান, নুড়ি বা পাথরের কোনো টুকরো নিয়ে তারপরেই এঁকো, নাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। তো আমার বোনের এই পোজগুলো নিয়ে বলি, ও কি পোজ দেবে বুঝতে পারছিল না, তাই আমি বললাম তুই এখানে ধ্যান কর। তো সেই কারণে ও এই দাঁড়িয়ে একটা আর পাথরের একটা বেশ সুন্দর জায়গা ছিল, সেখানে ধ্যান করছে, এরকম পোজে ফটোটা তুলেছিল। তো এইটা হচ্ছে সেই ফটোটা। এরপর খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় ব্যালকনি থেকে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। খুব সুন্দর শান্ত পরিবেশ। আচ্ছা, ফাইনালি আমরা এখন যাব নিউ দীঘাতে, আর সেখানে গিয়ে আমরা শাঁখের দোকানে যাব, সেখানে শাঁখ কিনবো, তারপর মা শাঁখা পলাও কিনবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই মন্দিরটা কি তোমরা চিনতে পারছো? একদম ঠিক, জগন্নাথ মন্দির। এই মন্দিরটা তখন তৈরি হচ্ছিল। মন্দিরের অনেকটা কাজ তখন বাকি ছিল। আমরা যেই টোটোতে করে ঢেউসাগরে যাচ্ছিলাম, ওই টোটো কাকুই আমাদেরকে বলেছিল। তারপর তো মন্দিরটা তৈরি হয়ে সবার বোধহয় ঘোরাও হয়ে গেল, কিন্তু আমাদের এখনও যাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঢেউসাগরে। ওখানে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। অনেকক্ষণ প্রতীক্ষার পর আমরা ভেতরে ঢুকতে পেরেছি টিকিট কেটে, কারণ প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন ছিল। তো ঢুকেই যেইগুলো দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো সবই তোমরা ফটোই পাবে, কারণ আমি ওখানে
ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি। আর একটা কথা বলে রাখি, ওখানে প্রচুর 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 খাবারের দোকান আর এক্সপ্লোর করার মতো ভীষণ সুন্দর একটা জায়গা আছে, যেখানে সিঁড়ি বেয়ে বেয়ে তুমি উঠবে, দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করে এই জায়গাটায় পৌঁছবে। আর এই জায়গাটার লাইটিংটা দেখেছো, জাস্ট অসাম না? এছাড়াও এখানে একটা সুন্দর পার্ক ছিল। আর এছাড়া এখানে যারা এসেছো তারা তো জানোই, এখানে খাবারের দোকান অনেকগুলো আছে, আর তার সাথে একটা সুন্দর ভিউ আছে সমুদ্রের। এর মধ্যে কয়েকটা ভিডিওর পার্ট আমি হারিয়ে ফেলেছি অলরেডি, আর বাবার ফোনে যেগুলো ছিল সেগুলোও হারিয়ে গেছে। তো আর কিচ্ছু করার নেই, যেই ভিডিওগুলো বেঁচে আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সো এটা ডে 2, আর সকলকে জানাই গুড মর্নিং। ডে 2তে সকলে মিলে সকালবেলা সানরাইজ দেখতে এসেছিলাম, আর তার সাথে সানরাইজের একটা ভিডিও করেছি। দেখো এই সকালবেলাটা সমুদ্রের কত শান্ত আর কতটা সুন্দর। যদিও এই ভিডিওটার পুরো ক্রেডিটটাই আমার বাবাকে দিতে হয়, কারণ এই ভিডিওটা আমি বাবার কাছ থেকে নিয়েছি। আমি কোনো ভিডিও করিনি, শুধু একটা ফটোই ক্লিক করেছিলাম। নিউ দীঘা আর ওল্ড দীঘা দুটোকেই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর ওল্ড দীঘাতেই যেহেতু আমরা ছিলাম, তাই বেশিরভাগ ভিডিও ওল্ড দীঘারই, বেশিরভাগ না পুরোটাই। শুধু একটুখানি সন্ধ্যের জন্য গিয়েছিলাম নিউ দীঘাতে, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। তো যাই সমুদ্র দেখা শেষ হলে আমরা রুমে ফিরি, সেখানে ব্রেকফাস্ট করে আবার স্নানের জন্য কিছুক্ষণ পরেই সমুদ্রে কিছুটা টাইম কাটাতে এসেছিলাম, কারণ আজকে আমাদের আবার প্ল্যান ছিল দীঘার আশেপাশের বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখার, যেমন তাজপুর, শঙ্করপুর, দীঘার মোহনা, তারপর নায়েকালী মায়ের মন্দির, এই রকম বিভিন্ন জায়গা। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তবে তার সাথে সাথে তোমাদেরকে বলি, যদি ভিডিওটা থেকে কিছুমাত্র জিনিস ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবভিয়াসলি জোর জার্নি যদি ইচ্ছে হয়। A few moments later. এরপর আমরা যে টোটোটা ভাড়া করেছিলাম সেটাতে করে রওনা দিলাম ওই তাজপুর, শঙ্করপুর এইসবগুলোর উদ্দেশ্যে। ওই লাইনেই নাকি সব কিছু পরপর পড়বে, দীঘার মোহনা, নায়েকালী মায়ের মন্দির। এখান দিয়ে যাওয়ার সময় এই যে গ্রামের দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা তো সুপার। আর তার সাথে অনেক নতুন নতুন জিনিসও দেখতে পেয়েছিলাম, যেমন ধরো দীঘার মাছের ভেড়ি, সেইখানে নাকি ওই যে জাহাজগুলো দাঁড়ানো আছে ওগুলোতে নাকি মাছের আমদানি রপ্তানি না কী সব হয়। আর তার সাথে মাছ চাষের যে জায়গাটা সেইটারও ভিডিও আমরা করেছি। তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে, চলো আমাদের সাথে তোমরাও ঘুরে ফেলো। এই যে জায়গাগুলো দেখছো, এখানে নাকি মাছ চাষ হয়, ওই টোটো কাকুটাই বলছিল। আর এই যে এই জায়গাটা দেখছো, এইটা আমি নেমে ফটো তুলেছিলাম টোটো কাকুকে দাঁড় করিয়ে। তো এই জায়গাটাতে নাকি মাছ চাষ হয়। তো এ বিষয়ে আমার কিছু জানা নেই, তো উনি যা বললেন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর বলছিও। দেখো রাস্তাটা কত শান্ত, মানে কোনো কোলাহল নেই, সত্যি এরকম রাস্তা জাস্ট। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম তাজপুরে। তো তাজপুরের সমুদ্রটা খুব খরস্রোতা, আর এখানে একবার সমুদ্রের পাড়ে দাঁড়ালে উফ, এত বালি এত বালি, চোখে টোকে পড়ে গিয়ে তো একদম নাজেহাল অবস্থা করে তুলেছিল। আর এই জায়গাটার বাঁ দিকটাতে কয়েকটা দোকান আছে খাবারের। আর এই সমুদ্রটার কোনো বাউন্ডারি নেই, মানে একদম খোলা সমুদ্র আর কি। আর খুব খরস্রোতার থেকেও বেশি এই সমুদ্রটা এত বালি উঠছিল যে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। কিন্তু এত সুন্দর হাওয়া যে ছেড়ে আসতেও ইচ্ছে করছে না, কিন্তু প্রচণ্ড বালি ছিল। সো যাই হোক, এখানকার শান্ত মনোরম দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর এই জায়গাটা। দীঘার অবশ্য প্রতিটা জায়গাই খুব সুন্দর, তা নিয়ে কোনো কিছু বলার নেই। তোমরা যারা দীঘা থাকো বা যারা মেদিনীপুরের সাইডে বাড়ি তারা তো জানোই, আর যারা দীঘা প্রায়ই যাও তাদেরকে তো আর কিছু বলারই নেই। দেখেছো বালি ওড়ার যে অবস্থা, সবাই মুখে টুকে চাপা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই হলো
তাজপুরের সমুদ্র। আর আমরা কয়েকটা ফটো ক্লিক করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হলো দীঘার মোহনা। এখানে চম্পা নদী আর বঙ্গোপসাগর একসাথে এসে মিলিত হয়েছে। মা বলছিল আগে নাকি জায়গাটাতে এই মোহনাটা আলাদাভাবে বোঝা যেত যে নদী আর সমুদ্রের জল একসাথে মিশছে যেখানে, সেখানটা খুব খরস্রোতা হতো। তো এখন তো দেখলাম যে খুব শান্ত, তবে নদী আর সমুদ্র যে আলাদা জলটা আছে সেটা বোঝা যাচ্ছে। সামনে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নদী, আর ওই দূরে সমুদ্রের জল, মানে বঙ্গোপসাগরের জল। তো ওইখানের সমুদ্রের যে ঢেউ হয় সেটা আসছিল, আর এখানে শান্তভাবে যেভাবে নদী বয়ে চলে সেটা দেখা যাচ্ছিল। তো ভিডিওতে অত ডিটেলসে সবটা বোঝা সম্ভব নয়, তবুও যতটা দেখানো যায় তোমাদেরকে দেখালাম। দেখো ওই দিক থেকে ঢেউগুলো আসছে, বুঝতে পারছো নিশ্চয়ই। ওটা হলো বঙ্গোপসাগর, আর এদিকে চম্পা নদীটা দেখাচ্ছি। এখানকার জলটা কত শান্ত দেখো, এই যেহেতু এটা নদী তাই শান্তভাবে বয়ে চলেছে। আর ওইদিকে সাগর আর নদীর মিলনস্থলে একটা বদ্বীপ টাইপের সৃষ্টি হয়েছে, মানে চর টাইপের সৃষ্টি হয়েছে, বদ্বীপ না চর। দেখো এখানটা দেখাচ্ছি আমি ভালো করে। তো এটা একটা চরের মতো সৃষ্টি হয়েছে। তো তোমরা তো জানোই সাগরের শেষের দিকে বদ্বীপ সৃষ্টি হয়, তো এটাকে বদ্বীপও ভাবা যেতে পারে। যাই হোক, তোমরা অনেকেই হয়তো আমার থেকে অনেক বেশি ভালো করে জানো, ডিটেলসে জানো, কিন্তু আমি যেটুকু জানি সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করলাম। জানি বলতে জেনেছি আর কি ঘুরতে গিয়ে। তো যেটুকু জানলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা থেকে কিছু মাত্র যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। সো আজকের মতো বাই। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।